হ্যালো এভরিওয়ান, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এসএসসি 2021-এর পরীক্ষার্থী যাদের সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছিল তাদের সংক্ষিপ্ত সিলেবাসের বুটানির দশম অধ্যায়টা ছিল। আমরা দশম অধ্যায়টা এমনভাবে আলোচনা করব, মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো, যেগুলো বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং বোর্ড পরীক্ষাও এসে থাকে। সব প্রশ্ন যাতে এই আমরা একটি পড়ার মধ্যেই পেয়ে থাকি, দাগানো বই, সেই বই থেকে আলোচনা করব। এবং আরেকটি কথা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের শিক্ষামন্ত্রী বলল যে ডিসেম্বরের দিকে আমাদের পরীক্ষা হবে এবং 3টি সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। যারা সায়েন্স তাদের জন্য হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথ। অপশনাল যেটা আছে ওইটা হবে না। 3টা সাবজেক্টের উপর 6টা পরীক্ষা হবে এবং এমসিকিউ আকারে, যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে। যে কারণে আমরা এমসিকিউর উপর জোর দিচ্ছি একটু বেশি, এবং একই সাথে এডমিশন প্রিপারেশন, মেডিকেল প্রিপারেশন হয়ে যাবে। তো দেরি না করে শুরু করা যাক। উদ্ভিদ প্রজনন, প্ল্যান্ট রিপ্রোডাকশন। প্রজনন জীবের একটি অনন্য বৈচিত্র্য। এই টপিকের ভিতরে আমরা 2 থেকে 3টি প্রশ্ন পেয়ে থাকি। যেরকম একটি জ্ঞানমূলক প্রশ্ন পেয়ে থাকি যে প্রজনন প্রক্রিয়া কাকে বলে। মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াই হচ্ছে প্রজনন প্রক্রিয়া। মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াই হচ্ছে প্রজনন প্রক্রিয়া। আরেকটি প্রশ্ন পেয়ে থাকি যে প্রজনন প্রক্রিয়া উদ্ভিদ কি করে। প্রজনন প্রক্রিয়া উদ্ভিদ তার অনুরূপ অপত্য বংশধর সৃষ্টি করে। এটা এমসিকিউটা বোর্ড পরীক্ষায় প্রায় আসে থেকে। এবং আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এখানে যে ভ্রূণ সৃষ্টি তার বিকাশ ও প্রকাশই উদ্ভিদের যৌন প্রজননের মূল উদ্দেশ্য। উদ্ভিদের যৌন প্রজননের মূল উদ্দেশ্য কি? ভ্রূণ সৃষ্টি তার বিকাশ ও প্রকাশ। এটা এডমিশন প্রশ্নে প্রায়ই আমি পেয়ে দেখি, যে উদ্ভিদ যৌন প্রজননের মূল উদ্দেশ্য কি? ভ্রূণ সৃষ্টি তার বিকাশ ও প্রকাশ। এখানে তেমন ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন নেই। প্রজনন 2 প্রকার, এটা সবাই জানি। আবৃত জীবী উদ্ভিদের যৌন প্রজনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ এনজিওস্পার্ম। এখানে 4টি প্রশ্ন একই সাথে আমরা মনে রাখতে পারি যে ডিম্বাণু কোথায় সৃষ্টি হয়, ডিম্বক কোথায় সৃষ্টি হয়, শুক্রাণু কোথায় সৃষ্টি হয়, পরাগরেণু কোথায় সৃষ্টি হয়। ডিম্বাণু সৃষ্টি হয় ডিম্বকে, ডিম্বক সৃষ্টি হয় আবার ফুলের স্ত্রীকেশরের গর্ভাশয়ে। এটা মনে রাখতে হবে। ডিম্বাণু সৃষ্টি হয় ডিম্বকে এবং ডিম্বক সৃষ্টি হয় ফুলের স্ত্রীকেশরের গর্ভাশয়ে। শুক্রাণু সৃষ্টি হয় পরাগরেণুতে, পরাগরেণু সৃষ্টি হয় ফুলের পুংকেশরের পরাগধানীতে। ফুলের পুংকেশরের পরাগধানীতে। এখন পরাগধানী নিয়ে আমরা কিছু আলোচনা করব। এখানে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে আবৃতজীবী উদ্ভিদের যৌন প্রজনন কোন ধরনের? আবৃতজীবী উদ্ভিদের যৌন প্রজনন কোন ধরনের? আবৃতজীবী উদ্ভিদের যৌন প্রজনন কোন ধরনের? উগামাস ধরনের। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবা যে আবৃতজীবী উদ্ভিদের যৌন প্রজনন উগামাস ধরনের। এই পৃষ্ঠার কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নেই। এখানে আমরা পরাগরেণু বা পরাগস্থলীর পরিস্ফুটন, ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পঞ্জিয়া, এটা নিয়ে আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা করার জন্য একটি চিত্র প্রয়োজন। তো পরবর্তীতে আমরা চিত্রটা নিয়ে আলোচনা করবো। এর আগে আমরা এমসিকিউগুলো দেখে নিই। পরিণত পরাগধানীর ভেতরটা অনেকটা চারকোনা বিশিষ্ট থাকে। এটা আমরা একটি গল্পের মতো মনে রাখবো। পরিণত পরাগধানী অনেকটা চারকোনা বিশিষ্ট থাকে। এর ভেতরের কিছু কোষ আশেপাশের কোষ অপেক্ষা আকারে বড়, ঘন সাইটোপ্লাজম এবং বড় নিউক্লিয়াস। তিনটা মনে রাখতে হবে। সেটা আকারে বড়, ঘন সাইটোপ্লাজম, বড় নিউক্লিয়াস যুক্ত একটি কোষ থাকে। সেই কোষটার নাম কি? আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষের বৈশিষ্ট্য কি? আকারে বড়, ঘন সাইটোপ্লাজম এবং বড় নিউক্লিয়াস বিশিষ্ট থাকে। আর্কিস্পোরিয়াল কোষ আবার কি করে? বিভাজিত হয়ে পরিধির দিকে দেয়াল কোষ এবং কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষ উৎপন্ন করে। পরিধির দিকে দেয়াল কোষ এবং কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষ উৎপন্ন করে। এবং এই দেয়াল কোষ হয় কয় স্তর বিশিষ্ট? 3 থেকে 5 স্তর বিশিষ্ট হয়ে থাকে। দেয়াল কোষ হতে পারে 3 থেকে 5 স্তর বিশিষ্ট। প্রত্যেকটা কোয়েশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেয়াল কোষ কত স্তর হতে পারে? 3 থেকে 5 স্তর বিশিষ্ট হতে পারে। আবার প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তর কোনটি?
পরাগধানীর প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তর হচ্ছে টেপেটাম। এটা মোস্ট ইম্পর্টেন্ট, টেপেটাম। এবং টেপেটাম কি করে? টেপেটাম বিগলিত হয় কিন্তু পরাগরেণুর পুষ্টি সাধন করে। এটা পরবর্তীতে যে পরাগরেণুর পুষ্টি সাধন করে, টেপেটাম বিগলিত হয়ে পরাগরেণুর পুষ্টি সাধন করে। ঠিক আছে। আবার পরাগরেণু বর্ণ কি? পরাগরেণুর বর্ণ অনেক রকমের হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই হলুদ বর্ণের হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে কি হয়ে থাকে? হলুদ বর্ণের হয়ে থাকে। তো আমরা পরাগরেণুর গঠনে চলে যাই। পরাগরেণুর গঠন কিরকম হয়? গোলাকার, ডিম্বাকার এবং ত্রিভুজাকার, তিন রকমেরই হতে পারে। পরাগরেণু সাধারণত গোলাকার, ডিম্বাকার ও ত্রিভুজাকার তিন রকমেরই হতে পারে। এবং এদের ব্যাস কিরকম হয়? এদের ব্যাস হয় 10 থেকে 200 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের ব্যাস 10 থেকে 200 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রতিটি পরাগরেণু এক নিউক্লিয়াস এবং হ্যাপ্লয়েড বিশিষ্ট হয়। এটা ইম্পর্টেন্ট না, কিন্তু প্রতিটি পরাগরেণুর কিন্তু দুটি ত্বক থাকে, একটি ভিতরের ত্বক আর একটা হচ্ছে বাহিরের ত্বক। এটা মনে রাখতে হবেই প্রত্যেকেরই, যে পরাগরেণুর দুটি ত্বক থাকে, একটি ভিতরের ত্বক আর একটা হচ্ছে বাহিরের ত্বক। ভিতরের ত্বকটি হচ্ছে ইনটাইন এবং বাহিরের ত্বকটি হচ্ছে একজাইন। বাহিরের ত্বকটি হচ্ছে একজাইন। এর বৈশিষ্ট্য কি? কিউটিনযুক্ত, পুরু ও শক্ত। কিউটিনযুক্ত, পুরু ও শক্ত। এটি হচ্ছে বহিঃস্থক বা একজাইন নামে পরিচিত। এটা মনে রাখতে হবে। এবং বহিঃস্থক বা একজাইনে একরকম রাসায়নিক উপাদান থাকে, উপাদানটার নাম হচ্ছে স্পোরোপোলেনিন। মোস্ট ইম্পর্টেন্ট, স্পোরোপোলেনিন। এটা প্রায়ই প্রশ্নে পাওয়া যায়, মেডিকেল প্রশ্ন, এডমিশন প্রশ্নে পাওয়া যায়, যে একজাইনে রাসায়নিক একটি উপাদান থাকে বাহিরের মানে পরাগরেণুর বহিঃত্বক বা একজাইনে একটি রাসায়নিক উপাদান থাকে, উপাদানটির নাম কি? স্পোরোপোলেনিন। আবার ভেতরের ত্বকটির নাম হচ্ছে অন্তত্বক বা ইনটাইন। এই অন্তত্বক বা ইনটাইন এর বৈশিষ্ট্য কি? এটি বেশ পাতলা এবং সেলুলোজ নির্মিত। ঠিক আছে। তারপর হচ্ছে আবার এই একজাইনে আমরা একটু আগে বলছি, একজাইনে পড়ে আসলাম যে রাসায়নিক উপাদান থাকে, সেটার নাম হচ্ছে স্পোরোপোলেনিন। কিন্তু ইনটাইন অন্ততক বা ইনটাইনে বৈশিষ্ট্য হচ্ছে বেশ পাতলা এবং সেলুলোজ নির্মিত। এবং ইনটাইনেও কি থাকে? বা ইনটাইনে বেশ পাতলা এবং সেলুলোজ নির্মিত থাকে। এবং একজাইন বা বহিতকে স্থানে পাতলা ছিদ্রের নেই থাকে, মানে বেশ কিছু স্থানে অত্যন্ত পাতলা এবং ছিদ্রের নেই অংশ থাকে। এই ছিদ্রের নেই অংশটার নাম কি? এটা 3-4টা নাম আছে। জনন ছিদ্র, রেণুরন্ধ্র বা জার্মপুরও বলতে পারি আমরা। এই রেণুরন্ধ্র বা জার্মপুর এটা সম্পর্কে পরে বলছি। এটাতে মোস্ট একটা ইম্পর্টেন্ট, মানে প্রতি বছর এডমিশনে এই জার্মপুর থেকে একটি প্রশ্ন থাকেই। তা পরাগরেণুতে কয়টি জার্মপুর থাকে? 20টি পর্যন্ত জার্মপুর থাকতে পারে। ঠিক আছে। তারপরে আমরা এখানে একটু চিত্রটা একটু আমরা দেখে নিই। ওই যে চিত্রটা, রেণুস্থলী বা পরাগরেণুর পরিস্ফুটন সম্পূর্ণটা আমরা জানতে পারি। ওই যে দুই সাইডে দুটো রয়েছে, দুটো হচ্ছে পুংকেশর, দুটি পুংকেশর। হ্যাঁ, এই যে এটা হচ্ছে পরাগধানী। পরাগধানী, এই যে পরাগধানী, এই যে এখানে 4 কোণা বিশিষ্ট। এর ভিতরের কোষ, চারপাশের কোষ অপেক্ষা একটি কোষ অনেক বড়, গণসাইটোপ্লাজম এবং বড় নিউক্লিয়াস যুক্ত থাকে, তাকে আর্কে স্পিরাল কোষও বলা হয়। মাঝখানে একটি অংশ থাকে, তাকে যোজনী বলে। তো উপরের পৃষ্ঠায় তোমরা ভালো করে পড়লেই দেখতে পারবে। পুং গেমেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন, ডেভেলপমেন্ট অফ মেল গেমেটোফাইট। পরাগরেণু, এদিক দিয়ে কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নেই। আমরা পড়তেছিলাম, হ্যাঁ, পুং গেমেটোফাইটের বিকাশ ও পরিস্ফুটন। ঠিক আছে, পুং গেমেটোফাইটের বিকাশ ও পরিস্ফুটন। যে পরাগরেণু নিউক্লিয়াসটি বিভাজিত হইলে যে বড় যে নিউক্লিয়াসটি থাকে ওটিকে নালিকা নিউক্লিয়াস এবং ছোট নিউক্লিয়াসটিকে জনন নিউক্লিয়াস বলা হয়। হ্যাঁ, আমরা এভাবে মনে রাখতে পারি যে বড়টি হচ্ছে নালিকা নিউক্লিয়াস, ছোটটি হচ্ছে জনন নিউক্লিয়াস। কোন পরাগরেণু বিভাজিত হওয়ার পর। এখান থেকে এটি মোস্ট ইম্পর্টেন্ট, এই যে জাম্পুর বা জনন ছিদ্র দিয়ে নালিকা আকারে বাড়তে থাকে। কি বাড়তে থাকে? ইনটাইন বৃদ্ধি পেয়ে। এটা মেডিকেল পরীক্ষায় প্রায়ই আমি পেয়ে থাকি, যে ইনটাইন বৃদ্ধি পেয়ে কিভাবে, কোথায় নালিকা আকারে বাড়তে থাকে।
হ্যাঁ, ইন্টার্ন বৃদ্ধি পেয়ে কোথায় নালিকা আকারে বাড়তে থাকে? জামপুর বা জনন ছিদ্র দিয়ে। জামপুরও থাকতে পারে, জনন ছিদ্রও থাকতে পারে। জামপুর বা জনন ছিদ্র দিয়ে নালিকা আকারে বাড়তে থাকে। এই নালিকাটাকে বলা হয় পোলেন টিউব বা পরাগ নালিকা। এটাও সংজ্ঞা আকারে মনে রাখতে পারো। হ্যাঁ, এখানে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি পুংগেমিট বা শুক্রাণু সৃষ্টি করে। এখানে প্রশ্নটা এভাবে হয় যে জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি উৎপন্ন করে বা কি সৃষ্টি করে? জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কি সৃষ্টি করে? পুংগেমিট বা শুক্রাণু, মানে যে কোনো একটা থাকতে পারে। এখানে অপশনে থাকবে পুংগেমিট, স্ত্রীগেমিট ইত্যাদি ইত্যাদি। তারপর এখানে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ওই যে ডিম্বক হলো ডিম্বাশয়ের অভ্যন্তরস্থ একটি অংশ যা মাতৃজনন কোষ সৃষ্টি করে এবং নিষেকের পর বীজে পরিণত হয়। নিষেকের পর বীজে পরিণত হয় কি? এই সম্পূর্ণটা কিন্তু আমরা আসলে ওই যে আগেরটার পড়ে আছে, একটা চিত্রের আকারে আমরা দেখাবো। তো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। ডিম্বকের গঠন। ডিম্বকের গঠনের সম্পূর্ণটা আমরা আসলে গল্পের মতো মনে রাখা দরকার, কারণ ইম্পর্টেন্ট সবগুলো লাইনেই ইম্পর্টেন্ট প্রশ্ন পাওয়া যায়। তারপরে আমি দেখাচ্ছি কিছু। ডিম্বক নারী, ফেনিকোলাস, মানে প্রত্যেকটা টপিকের ইংলিশ কিন্তু মনে রাখতে হবে, কারণ অনেক অনেক সময় ইংলিশটা থেকে দিয়ে দেয়। ডিম্বকের বুটার এই অংশকে হ্যাঁ বলা হয় ডিম্বক নারী। এখানে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, রেফি। রেফি কাকে বলে? রেফি কাকে বলে? রেফি কাকে বলে? প্রশ্নটা কিন্তু জ্ঞানমূলকে প্রায়ই পাওয়া যায়। রেফি হচ্ছে যে ডিম্বক নারীর সাথে যে যুক্ত হয়, ডিম্বক নারীর সাথে যুক্ত হওয়ার যে অংশটা, সেই অংশটাকে বলা হয় রেফি। ডিম্বক নাভি। ডিম্বক নাভি হচ্ছে ডিম্বকের যে অংশের সাথে ডিম্বক নারী যুক্ত থাকে তাকে ডিম্বক নাভি বলে। নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু। এখানে এখানে প্রায় প্রশ্নটা এরকম হয়ে থাকে যে ভ্রূণপোষক টিস্যু আসলে কি? ভ্রূণপোষক টিস্যু আসলে কি? মানে সবাই নিউসেলাস টিস্যু পড়ে থাকে, তো ভ্রূণপোষক টিস্যুটা খেয়াল থাকে না, যে কারণে অনেকেই কনফিউজে করে দেয়। ভ্রূণপোষক টিস্যু হচ্ছে যে ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুটাই হচ্ছে নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু। এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে মাইক্রোপ্রাইল কি? মাইক্রোপ্রাইল কি? এই প্রশ্নটা প্রায়ই হয়ে থাকে। মাইক্রোপ্রাইল বা ডিম্বকরন্ধ্র, যে ডিম্বকের অগ্রপ্রান্তে ত্বকের ছিদ্র অংশ ডিম্বকরন্ধ্র বা মাইক্রোপ্রাইল। ঠিক আছে, এখানে আরেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, বিষকাটালি, পানিমরিচ, গোলমরিচ, পান ইত্যাদি, এটি মানে কিসের উদাহরণ? কোন উদ্ভিদের উদাহরণ? বিষকাটালি, পানিমরিচ, গোলমরিচ কোন উদ্ভিদের উদাহরণ? অথবা ঊর্ধ্বমুখী উদ্ভিদের উদাহরণ কোনগুলো? বিষকাটালি, পানিমরিচ, গোলমরিচ, এই তিনটা মুখস্থ রাখতে হবে। এবার অধোমুখী বা নিম্নমুখী উদ্ভিদেরও কতগুলো এক্সাম্পল রয়েছে, উপর পৃষ্ঠায় দেখি। অধোমুখী আর নিম্নমুখী, সিম রেরি ছোলা। অধোমুখী বা নিম্নমুখী উদ্ভিদের উদাহরণ। পার্শ্বমুখী উদ্ভিদের উদাহরণ কোনগুলো? কুদিপানা, পপি, আফিম। কুদিপানা, পপি, আফিম। শুধু এই উদাহরণগুলো মনে রাখলেই চলবে। এখান থেকে এই উদাহরণগুলো থেকেই মূলত প্রশ্ন হয়ে থাকে। আর বক্রমুখী উদ্ভিদের উদাহরণ কোনটি? সরিষা, কালোকাসুন্দা। এখানে আরেকটি প্রশ্ন হয়ে থাকে, এডমিশন প্রশ্নে, মেডিকেল প্রশ্নে আমি পেয়েছি যে কালোকাসুন্দার বৈজ্ঞানিক নাম কি? কালোকাসুন্দার বৈজ্ঞানিক নাম কি? এখানে প্রশ্নটা এভাবে হয়েছিল যে বক্রমুখী উদ্ভিদের উদাহরণ কোনগুলো? ইংলিশ অনেকগুলো নাম দেওয়া হলো, বৈজ্ঞানিক নাম দেওয়া হলো। হ্যাঁ, বৈজ্ঞানিক নামটা যেখানে আমি দেখিয়ে দিলাম, কেসিসা সোপেরা। ঠিক আছে, এই নামটা তোমরা অনেক লিখে রাখবে, কারণ এটা বইয়ে নেই। হ্যাঁ, এটা আমি আসলেও কনফিউজে পড়ে গেছিলাম প্রশ্নটা দেখিয়া। যাই হোক, এখানে হচ্ছে স্ত্রীরেণু হচ্ছে স্ত্রী গেমিটোফাইটের প্রথম কোষ। এই প্রশ্নটা ভোট প্রশ্নে হয়ে থাকে যে স্ত্রী গেমিটোফাইটের প্রথম কোষ কোনটি? স্ত্রীরেণু হচ্ছে স্ত্রী গেমিটোফাইটের প্রথম কোষ। ভ্রূণথলির গঠন কত প্রকার? ভ্রূণথলি কাকে বলে? এই প্রশ্নটা এই জ্ঞানমূলক হয়ে থাকে। ভ্রূণথলি কাকে বলে? ভ্রূণথলি হচ্ছে স্ত্রী গেমিটোফাইট বা এমব্রিও
এমব্রিওসাইট বা ভ্রূণথলি নামে পরিচিত সংজ্ঞাটা তোমরা পাবে যে কার্যকরী স্ত্রীণটি বিভাজিত হয় ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে স্ত্রী গেমেটোফাইট গঠন করে। কার্যকরী কোনটা, এটা সম্পূর্ণটাই দিতে হবে, স্ত্রীণু থেকে এই পর্যন্ত সবটাই জ্ঞানমূলকে মুখস্থ রাখতে হবে। ভ্রূণথলির গঠন 3 প্রকার, কিরকম? মনোস্পরিক, বাইস্পরিক, টেট্রাস্পরিক। মনোস্পরিক, বাইস্পরিক, টেট্রাস্পরিক হচ্ছে ভ্রূণথলির 3টি প্রকার। এখানে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে শতকরা প্রায় 75টি উদ্ভিদের এই মনোস্পরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। শতকরা এখানে প্রশ্নটা এরকম ভাবে হয় যে মনোস্পরিক প্রক্রিয়ায় শতকরা কতটি উদ্ভিদের ভ্রূণথলি গঠিত হয়? 75টি উদ্ভিদের। আবার এভাবে হয়ে থাকে যে 75টি উদ্ভিদেরই শতকরা 75টি উদ্ভিদেরই কোন প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়? মনোস্পরিক প্রক্রিয়ায়। এর একটি উদাহরণও দিতে হয়। উদাহরণ কি? পলিজনম। পলিজনম উদাহরণটা মনে রাখবে। স্ট্রাসবার্গার 1879 খ্রিস্টাব্দে পলিজনম এর নামকরণ করেছিলেন। এখানে আর কোনো এই স্ত্রী গেমেটোফাইটের সৃষ্টি এই সম্পূর্ণটা একটা গল্পের মতো পরে সম্পূর্ণটা মনে রাখার চেষ্টা করবে। পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখি ইম্পর্টেন্ট কি প্রশ্ন আমরা পাইতে পারি। ওই যে ভ্রূণথলির যে মেরু ডিম্বকেন্দ্রের দিকে থাকে সে মেরুর 3টি নিউক্লিয়াসকে একত্রে কি বলে? ভ্রূণথলির যে মেরু ডিম্বকেন্দ্রের দিকে থাকে সে মেরুর 3টি নিউক্লিয়াসকে একত্রে কি বলে? এর কিন্তু 3-4টা নাম রয়েছে। এগ অপারেটরস, ডিম্বাণু বা গর্ভযন্ত্র। এখানে কিন্তু অনেক কনফিউজের একটা ব্যাপার। এগ অপারেটরস, ডিম্বাণুযন্ত্র, গর্ভযন্ত্র তিনটাই বলা হয়। ভ্রূণথলির যে মেরু ডিম্বকেন্দ্রের দিকে থাকে সে মেরুর 3টি নিউক্লিয়াসকে, এই যে একটু আগে পরে আসলাম, 3টি নিউক্লিয়াসকে একত্রে কি বলে? ডিম্বাণুযন্ত্র বা গর্ভযন্ত্র বা এগ অপারেটরস বলা হয়। এই ডিম্বাণুযন্ত্রের মাঝখানে একটি নিউক্লিয়াস বড় থাকে। ওই যে চিত্রটা তো এখানে দেখা যাচ্ছে না, চিত্রটাতে দেখবে যে অন্যান্য নিউক্লিয়াস থেকে একটি নিউক্লিয়াস বড় থাকে। এই নিউক্লিয়াসটির নাম কি? এগ অবাম, এগ অবাম বা উস্পিয়ার। এগ অবাম বা উস্পিয়ার। একে আমরা অমরাও বলে থাকি, বাংলায় অমরা বা ডিম্বাণু বা গেমিট বলে থাকি। এখানে এই একটি প্রশ্ন প্রায় হয়ে থাকে, এই যে একটি বড় নিউক্লিয়াস হয়েছে, বড় নিউক্লিয়াস বা ডিম্বাণুটির দুপাশে দুটি নিউক্লিয়াস রয়েছে। ডিম্বাণুর দুপাশে দুটি নিউক্লিয়াস রয়েছে। এই দুইটি নিউক্লিয়াসকে কি বলা হয়? সিনারোজিড বলা হয় বা সাহায্যকারী নিউক্লিয়াস বলা হয় বা সাহায্যকারী কোষও বলা হয় থাকে। 3টি নাম রয়েছে। খেয়াল করে রাখবে 3টি নাম, সিনারোজিড, সাহায্যকারী নিউক্লিয়াস বা সাহায্যকারী কোষ। তারপরে এটাও একটা সংজ্ঞা মুসলিম বোর্ডে, ভ্রূণথলি এবং এতে অবস্থিত ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদক নিউক্লিয়াস এবং সেকেন্ডারি নিউক্লিয়াসকে মিলিতভাবে কি বলা হয়? স্ত্রী গেমেটোফাইট বলা হয়। সাহায্যকারী নিউক্লিয়াস, ডিম্বাণু, প্রতিপাদক নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, চারটাকে একত্রে কি বলা হয়? স্ত্রী গেমেটোফাইট বলা হয়। তাহলে স্ত্রী গেমেটোফাইট কাকে বলে? সংজ্ঞাটা তোমরা মনে রাখবে। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা করে মনে রাখতেই হবে, ডিম্বকের মধ্যে স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি। এই প্রশ্নটা হয়ে থাকে এরকম যে স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি কোথায়? স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি কোথায়? ডিম্বকের মধ্যে। স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি হচ্ছে ডিম্বকের মধ্যে। তারপর হচ্ছে নিষেক্রিয়া। নিষেক্রিয়া বা ফার্টিলাইজেশন কাকে বলে? এটা তোমরা সংজ্ঞাটা মুখস্থ করে নিবে যে ফার্টিলাইজেশন বা নিষেক্রিয়া কাকে বলে। তারপরে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তরল পদার্থ শোষণ করে। এটা প্রশ্নটা হচ্ছে এভাবে প্রশ্নটা হয়, স্বপ্রজাতি শনাক্তকরণের পর পরাগরেণু সেখান থেকে কি শোষণ করে আকারে বড় হয়? স্বপ্রজাতি শনাক্তকরণের পর মানে নিজের প্রজাতি শনাক্তকরণের পর তরল পদার্থ শোষণ করে আকারে বড় হয় এবং পরিণত হতে থাকে। তারপর এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে পরাগ নালিকা কর্তৃক নিঃসৃত সেলুলোজ, পেকটিনেজ ইত্যাদি এনজাইম গর্ভমুণ্ডের ভেতরের কোষ। এটা সম্পূর্ণটা হচ্ছে তোমরা গল্প আকারে পড়লে বুঝতে পারবে। এখানে একটু ইম্পর্টেন্ট রয়েছে, এখানে একটি উদাহরণ রয়েছে আম জাম পরাগনালিকা ডিম্বকেন্দ্র প্রতি ডিম্বকে প্রবেশ করে।
হ্যাঁ, একে পুরোগেমি বলে। এখানে একে পুরোগেমি বলে। আম, জাম পরাগনালিকায় ডিম্বক রন্ধ্রপথে প্রবেশ করে। মনে রাখতে হবে, ডিম্বক রন্ধ্রপথে প্রবেশ করে। এবং হ্যাঁ, ঝাউ বা কেসুরারিনা ঝাউ পরাগনালিকা ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে। ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে জাম, আম, এবং ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে ঝাউ বা একে বলা হয় খেলাজোগেমি। কোন উদ্ভিদের লাউ, কুমড়া পরাগনালিকা বা ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে। হ্যাঁ, এখানে 3টি প্রশ্ন রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটার মধ্যে, যে আমজাম হচ্ছে ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, যা হচ্ছে ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে, এবং লাউ কুমড়া হচ্ছে ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। হ্যাঁ, তোমরা দেখবে যে যেটি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করেছে সেটি হচ্ছে পুরোগেমি। হ্যাঁ, যেটি ডিম্বক মূল দিয়ে প্রবেশ করেছে সেটি হচ্ছে ক্যালোজোগেমি, এবং যেটি ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করেছে সেটিকে বলা হয় মেসোগেমি। এখান থেকে 3টি থেকে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে থাকে যে অধিকাংশ উদ্ভিদেই কোন প্রক্রিয়ায় অধিকাংশ উদ্ভিদেই কোন প্রক্রিয়া সংঘটিত হয়, মানে কোন প্রক্রিয়ায় ডিম্বক ডিম্বক ইয়াতে প্রবেশ করে, নালিকায় প্রবেশ করে। সেটি হচ্ছে পুরোগেমি বা ডিম্বক ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র, যেমন আম এবং জাম ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, তাকে পুরোগেমি বলে। পুরোগেমি প্রক্রিয়ায় অধিকাংশ উদ্ভিদের ডিম্বক রন্ধ্র প্রবেশ করে। তারপর এখানে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সিনগেমি। সিনগেমি কি? দ্বিনিষেক প্রক্রিয়ায় নিষেক প্রক্রিয়া সম্পন্ন যে পরাগনালিকা হতে ভ্রূণথলিতে নিক্ষিপ্ত দুটি পুংগেমিটের মধ্যে একটি ডিম্বাণুর সাথে মিলিত ও একীভূত হয়ে যায়, অর্থাৎ নিষেক্রিয়া সম্পন্ন করে। এ প্রকার মিলনকেই সিনগেমি বলে। ঠিক আছে। দ্বিনিষেক প্রক্রিয়ায় আমরা মূলত যে নিষেক ও দ্বিনিষেকের পার্থক্যটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে সম্পূর্ণটা হয়ে যাবে। যে পার্থক্যটা এখানে 4টি পার্থক্য দেওয়া হয়েছে: সংজ্ঞা, কোন উদ্ভিদে ঘটে, গেমিটের প্রয়োজনীয়তা, ফলাফল। তারপরে হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ কি? জাইগোট। এটা সম্পূর্ণটা তোমরা পড়বে, আমি কিন্তু শুধু এমসিকিউ মোস্ট মানে যেটি প্রায় আসে, আমি প্রায় প্রশ্ন পেয়ে থাকি, সেই প্রশ্নগুলো আমি দেখাচ্ছি। যে জাইগোট হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। হ্যাঁ, স্পোরোফাইটের প্রথম কোষ কি? জাইগোট। এখানে তুমি এটা সম্পূর্ণটা জাইগোট কি সেটা বুঝতে পারবে, প্রথম কোষ কিভাবে। এটা 9-10 পরে আসছে অনেকেই। তারপর হচ্ছে শস্যের উৎপত্তি। শস্য প্রচুর পরিমাণ কি কি জমা করে রাখে? এটা এমসিকিউ করে থাকে। হ্যাঁ, স্টার্চ, লিপিড ও প্রোটিন জমা করে। স্টার্চ, লিপিড ও প্রোটিন জমা করে রাখে। শস্য প্রচুর পরিমাণ স্টার্চ, লিপিড ও প্রোটিন জমা করে রাখে। বীজ সৃষ্টি। এখানে সম্পূর্ণটা পড়বে, সম্পূর্ণটা তোমরা একবার পড়ে নিবে, কিন্তু এগুলোর যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আমি দেখাচ্ছি, এদিকে একটা চকের মধ্যেই পাওয়া যায়। এখানে আরেকটি প্রশ্ন, এই যে এরিল কাকে বলে? হ্যাঁ, এই প্রশ্নটা তোমরা দেখে নিবে, এরিল কাকে বলে। ওই যে নিষেকের পর গর্ভাশয়, ডিম্বাশয় ও ডিম্বকের বিভিন্ন পরিবর্তন। ভেরি 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 ইম্পর্টেন্ট একটি ছক, মানে এটাকে তোমরা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা সবটা তোমরা করে মুখস্থ করে রাখবে, কারণ এখান থেকে একটি প্রশ্ন হয়েই থাকে। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে তাহলে এই চকটা থেকে একটি প্রশ্ন হয়েই থাকে। প্রায় প্রায় অ্যাডমিশনই আমি পেয়ে দেখি, এবং বোর্ড পরীক্ষায় তো হয়েই থাকে। যেমন গর্ভাশয় নিষেকের পরে কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। এগুলো কিন্তু যে আগে যে এই জায়গায় রয়েছে, তোমরা রিডিং ফলে পাবে, কিন্তু ছোটটার মধ্যে আমি সহজে দেখিয়ে দিচ্ছি। গর্ভাশয় নিষেকের পরে ফলে পরিণত হয়। গর্ভাশয় প্রাচীর ফল ত্বকে পরিণত হয়। ডিম্বক বীজে পরিণত হয়। ডিম্বক বহিতক বা একজাইন টেস্টা নামে পরিণত হয়। ডিম্বক অন্ততক বা ইনটাইন টেগমেন্ট নামে মানে পরিণত হয় নিষেকের পরে।
নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু হুম নিঃশেষ হয়ে যায় কিছু থাকলে, সেটি হচ্ছে পেরিস্পার্ম বা পরিভ্রূণ পরিণত হয়। হুম সবগুলো তোমরা মুখস্থ করে নিবে। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশিরভাগ পাইছি কোনটা, যে গর্ভাশয় নিষেকের পরে ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়, ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। এবং এই তিনটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটা প্রশ্নই ঘুরিয়ে পেশে আছে। তো আমরা অধ্যায়ের বাকি অংশ পরবর্তী ক্লাসে দেখাবো। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।